আসসালামু আলাইকুম। আপনি যদি কোনো গুরুর টিপস আর ট্রিক্সের উপর বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে ভিডিওটা এখানে স্কিপ করেন। আর যদি আপনি একদম রিডিংয়ের কম্প্রিহেনশন ভালো করে বুঝতে চান, তাহলে আপনি ভিডিওটা ফার্দার কন্টিনিউ করতে পারেন। এখন এই কথাটা দিয়ে আমি কেন শুরু করলাম? বিকজ আপনাদের গুরুদের টিপস আর ট্রিক্স কেমন হয় আমি বলি। ওরা আপনাকে বলবে যে এ নাম্বার প্যারাগ্রাফের উত্তর কখনো ১ হবে না। এটার উত্তর লাস্টের দিকে থাকবে। আবার বলবে যে লাস্টের দিকে যেগুলো আছে, সেগুলোর উত্তর হচ্ছে উপরের দিকে থাকবে। আচ্ছা ফাইন, আমি বুঝলাম যে হচ্ছে একেকটার নিচের দিকে থাকবে। এখন কোনটা আসলে আনসার? এটাও আমাকে বলে দেন। আপনি আমাকে বলেন যে এর আনসার তাহলে ৭ নাম্বার হবে। এর আনসার তাহলে ৯ নাম্বার হবে। এটা বলেন। নো, এটা এখন কীভাবে বলবে বা এটা আসলে কীভাবে সলভ করতে হয়, এটা নিয়ে আলোচনা নাই। জাস্ট কয়েকটা ভাঙাচোরা কয়েকটা কথাবার্তা বলে দিবে আর আপনারা তাতেই খুশি হয়ে বসে থাকেন। ওকে, সো চলেন আজকে আমরা হচ্ছে একটু কম্প্রিহেনশনটা নিয়েও আলোচনা করব। বিকজ যে টপিকটা করতেছি এখানে কম্প্রিহেনশনটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আজকের টপিকটার নাম হচ্ছে লিস্ট অফ হেডিং। এটা করতেছি হচ্ছে ক্যামব্রিজ 16 টেস্ট হচ্ছে 1 থেকে। সো আজকে আমরা এটা করতেও শিখবো, পাশাপাশি একটু কম্প্রিহেনশন নিয়ে আপনাদের একটু ধারণা দিব যে আসলে এটাকে আপনারা কীভাবে ইমপ্রুভ করতে পারেন। ঠিক আছে? সো চলেন আমরা হচ্ছে একটু আলোচনা করি যে লিস্ট অফ হেডিং ব্যাপারটা আসলে কী। ওকে, সো লিস্ট অফ হেডিংয়ের ক্ষেত্রে আপনাকে কিছু হেডিংস এখানে দেয়া আছে। হেডিং মানে কি বেসিক্যালি? হেডিং মানে হচ্ছে শিরোনাম, রাইট? সো এখানে আপনাকে হচ্ছে কিছু শিরোনাম দেয়া আছে। এই উপরের এইটুকু হচ্ছে শিরোনাম, আর এগুলো হচ্ছে আপনার প্যারাগ্রাফ। আপনার কাজ হচ্ছে যে কোন প্যারাগ্রাফের শিরোনাম কোনটা, এটা আপনার আইডেন্টিফাই করা। ঠিক আছে? কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে দেখেন আপনার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এখানে আছে হচ্ছে ৭টা। কিন্তু আপনার হেডিং আছে কয়টা? এই যে দেখেন এটা কি রোমান সংখ্যায় ৯। হেডিং আছে আপনার হচ্ছে ৯টা। তার মানে আপনার হেডিং কয়টা এক্সট্রা আছে? ২টা হেডিং এক্সট্রা আছে। এখন এই ২টা হেডিংয়ের পরিচয়টা কী? এই ২টা হেডিং হচ্ছে আপনার এখানে যে হচ্ছে ৭টা প্যারাগ্রাফ আছে, এই ৭টা প্যারাগ্রাফের যেকোনো ২টা প্যারাগ্রাফের সাপোর্টিং আইডিয়া। কি বললাম? এই হেডিংগুলো হচ্ছে আপনার এইখানে যেই প্যারাগ্রাফগুলো আছে সেগুলোর সাপোর্টিং আইডিয়া। এখন সাপোর্টিং আইডিয়া কি? সাপোর্টিং আইডিয়া বোঝার আগে আপনাকে মেইন আইডিয়াটাও বুঝতে হবে। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে মেইন আইডিয়া। মেইন আইডিয়া মানে কি? মেইন আইডিয়া মানে হচ্ছে এরকম একটা বিষয় যেটা হচ্ছে আপনার কোনো একটা প্যারাগ্রাফের মূল বিষয়বস্তুটা হয়। ঠিক আছে? সো একটা প্যারাগ্রাফের মূল বিষয়বস্তুটাই হচ্ছে ওই প্যারাগ্রাফের মেইন আইডিয়া। তাহলে সাপোর্টিং আইডিয়া কি? সাপোর্টিং আইডিয়া হচ্ছে মেইন আইডিয়াটাকে সাপোর্ট মানে কি? সহযোগিতা করা, রাইট? সো আপনার মেইন যে আইডিয়াটা আছে এইটার থেকে উৎপত্তি লাভ করছে এমন কোনো আইডিয়া। যেরকম এটা হতে পারে এক্সাম্পল, এক্সপ্লানেশন, ডেসক্রিপশন। ঠিক আছে? সো মেইন আইডিয়া থেকে তৈরি হওয়া বিভিন্ন কথাকে বলা হয় হচ্ছে সাপোর্টিং আইডিয়া। সো আপনার এখানে টোটাল ২টা মাত্র সাপোর্টিং আইডিয়া আছে, বাকি ৭টা হচ্ছে মেইন আইডিয়া আছে। সো ৭টা মেইন আইডিয়া প্লাস ২টা সাপোর্টিং আইডিয়া, এ হলো আপনার এখানে ৯টা হেডিং। ঠিক আছে? তাহলে এই হিসাবে আমরা পৌঁছে দিতে পারি। ধরে নিলাম যে এফ এবং জি এই ২টা প্যারাগ্রাফের কী আছে? ২টা মেইন, ২টা হচ্ছে সাপোর্টিং। ঠিক আছে? এখন তার মানে কি? বাকি যে ৫টা আছে, ৫টার কি আছে? শুধুমাত্র এই ৫টা মেইন আইডিয়া আছে। তাই না? সো আপনি যখন এই ৫টাকে সলভ করবেন, আপনি অনেক ইজিলি সলভ করে ফেলতে পারবেন। জাস্ট ২টার ক্ষেত্রে এরকম হবে, আপনার মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াটাকে আলাদা করতে হবে। ঠিক আছে? সো আলাদা কীভাবে করবেন? এইটাই জাস্ট মনে রাখবেন যে যেইটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া হবে, সেইটা তৈরি হবে হচ্ছে মেইন আইডিয়া থেকে। ঠিক আছে? এতটুকু কথা জাস্ট আপনারা জেনে রাখেন, আর আপনাদের কিছুই লাগবে না। যে মেইন আইডিয়াটা হচ্ছে একটা প্যারাগ্রাফের মূল বিষয়বস্তু, আর সাপোর্টিং আইডিয়াটা হচ্ছে মেইন আইডিয়া থেকে তৈরি হওয়া। কীভাবে তৈরি হতে পারে? সেটা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে তৈরি হতে পারে, অ্যাজ এ ডিসক্রিপশন হিসেবে তৈরি হতে পারে। ঠিক আছে? অথবা অ্যাজ অ্যান এক্সপ্লানেশন হিসেবে উৎপত্তি হতে পারে। ওকে, সো এখন লিস্ট অফ হেডিং এই জিনিসটাকে সলভ করে কীভাবে আসলে? আমি হচ্ছে যেভাবে করাই বা আমি যেই প্রসেসটা ফলো করি সেটা হচ্ছে আমি ফার্স্টে এই যে লিস্ট অফ হেডিংগুলো আছে সেগুলোকে একটু ভালো করে একবার পড়ে নিই। ঠিক আছে? আরেকটা কথা আমি আবারও বলতেছি, টিপস ট্রিক্স থেকে যত দূরে সরবেন তত হচ্ছে আপনার আর বেটার হবে। দেখেন ব্যাপারটা এরকম হয়েছে, আইএলটিএসের ফুল ফর্ম কি? হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, রাইট? নামের মধ্যে আছে হচ্ছে টেস্টিং, বাট আমরা এটাকে বানিয়ে ফেলছি ইন্টারন্যাশনাল
ইংলিশ ল্যাঙ্গুয়েজ চিটিং সিস্টেম। আমরা টেস্ট করা রাজি না, আমরা হচ্ছে চিট করতে রাজি। আমরা বিভিন্ন চিটিং করে করে আমরা বুঝতে চাই না কিচ্ছু না, আমরা কোনো কিছুই হচ্ছে কম্প্রিহেন্ড করতে চাই না। জাস্ট আমাদের একটা 5.5 হলেই আমাদের চলে। আরে ভাই, একটু ভালো করে শোনেন, ভালো করে পড়েন, একটু বুঝে শুনে দেখেন টেস্ট করতেছে আপনার দক্ষতাটা, আপনার কতটা দক্ষ, আপনি লিখতে কতটা দক্ষ, আপনি শুনতে কতটা দক্ষ, আপনি পড়তে কতটা দক্ষ, আর আপনি বলতে কতটা দক্ষ। এখন এই দক্ষতাই যদি হচ্ছে আপনি স্কিপ করেন, আলটিমেটলি ক্ষতিটা কার হইতেছে? ওনার নাকি আপনার? অফকোর্স আপনার, বিকজ আপনি ওই স্কিলটা কখনো ডেভেলপই করতেছেন না, যে জিনিসটা আপনার আসলে দরকার ছিল। সো হ্যাঁ, আসবে এরকম কিছু ভিডিওস আসবে যেখানে আমি মানুষদেরকে একটু এক্সপোজ করব, কারণ এই যে ইন্ডাস্ট্রিটা আছে ফুল আইএলসের টিচিং ইন্ডাস্ট্রি, এটাও গার্বেজে ভরে গেছে, একটু ছাঁটাই করা দরকার। আসলে আপনারা বোঝেনই নাই যে ভালো টিচিং কোনটা আসলে। জাস্ট ওভার হাইপড একটা ব্যাপার চলে আসছে, সবাই সব কিছুকে ওভার হাইপ করতেছে, আর অনেক মানুষজনের স্বপ্ন হচ্ছে নষ্ট করতেছে। দেখেন, একটা কোচিং আপনি ভর্তি হয়েছেন, সেখান থেকে আপনি হ্যাঁ আপনার ভালো লাগে নাই, আপনি ওনার কাছ থেকে রিফান্ড নিয়ে নিছেন। আচ্ছা, রিফান্ডটাই কি শেষ? আপনি তো এখানে টাইম ওয়েস্ট করছেন, তাই না? ওই টাইমটার কোথায় গেলো? ওই টাইমটার হিসাব কি? ওই টাইমটার কি আপনি রিফান্ড নিতে পারবেন? সো কোচিং টোচিং পরে ভর্তি হন, আগে ভালো করে জানেন আপনার ক্যাপাবিলিটি কতটুকু। আপনার ওইখানে আইএলটিএস দিলে সব কিছু হয়ে যায় না। একটু বেশি কথা বলতেছি, বাট আপনাদের কাজের কথা। এরকম যদি ভাবেন যে আমি আইএলটিএস দিব আর বাইরে চলে যাবো, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা নিয়ে ভালো একটা ডিটেলসের ভিডিও আমার আসবে সামনে, আমি প্ল্যান করতেছি। বাট হ্যাঁ, একটু গুছিয়ে নেন জিনিসগুলো, একটু ভালো করে জেনে নেন সব কিছু, তারপর হচ্ছে প্রিপারেশনটা শুরু করেন। না হলে আইএলটিএস দিবেন, দেশে বসে থাকবেন, আমার মতো হচ্ছে তারপর পড়াবেন। যাই হোক, সো চলেন আমরা হচ্ছে এটা সলভ করি। সো আমাদের হেডিংগুলোতে কী কী আছে, যে দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ। আচ্ছা, সো এখানে আপনার হচ্ছে এরিয়া, বা হচ্ছে এরিয়া মানে কি, লাইক জায়গাটা, ঠিক আছে। আর আর্টিফ্যাক্ট মানে কি? আর্টিফ্যাক্ট মানে হচ্ছে সরঞ্জাম। সো এরিয়া এবং হচ্ছে আর্টিফ্যাক্ট মানে আপনার হচ্ছে ওই জায়গাটা এবং ওই সরঞ্জাম, কিসের? পিরামিডের সরঞ্জাম। আচ্ছা, a difficult task for those involved. সো কী থাকবে? একটা কঠিন একটা কাজের কথা থাকবে। কাদের জন্যে? মানে যারা ওই কাজের সাথে যুক্ত ছিল। ইনভলভ মানে কি? যুক্ত থাকা। ভিডিওটি একটু বড় হবে, বাট একটু মন দিয়ে করেন। আ কিং হু সেভড হিজ পিপল। সো এরকম একজন রাজার কথা মেনশন থাকবে যে তার মানুষদেরকে সেভ করছে। আ সিঙ্গেল সার্টেনিটি এবং আদার লেস ডেফিনেট ফ্যাক্ট। আচ্ছা, ফ্যাক্টস, আচ্ছা যাই হোক। তো এখানে বলতেছে যে সার্টেনিটি মানে কি? সার্টেন মানে হচ্ছে নিশ্চিত, ঠিক না? সো সিঙ্গেল মানে কি? একটা। আর সিঙ্গেল সার্টেনিটি একটা নিশ্চিত কিছু একটা। আচ্ছা, এই জিনিসটাকে আমরা নিলাম, একটা নিশ্চিত কিছু একটা, এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস। আর কি থাকবে? লেস ডেফিনিট। ডেফিনিট মানে কি? লেস ডেফিনিট। ডেফিনিট মানে হচ্ছে নিশ্চিত, লেস ডেফিনিট মানে কি? অনিশ্চিত। আচ্ছা, সো কী পাইলাম? যে একটা সম্পূর্ণ নিশ্চিত, এর সাথে থাকবে অনেকগুলো অনিশ্চিত, এরকম কিছু একটা। ফ্যাক্ট, ফ্যাক্ট মানে কি? মানে তত্ত্ব বা একটা বিষয়। অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস অ্যান্ড এরিয়াস। সো এক্সটার্নাল মানে কি? বাইরের দিক। ইন্টারনাল মানে কি? ভিতরের দিক। আচ্ছা, সো এখানে বলতেছে যে একটা ওভারভিউ। অ্যান্ড ওভারভিউ মানে কি? যে বায়ার্স আই ভিউ যেটাকে বলে, জাস্ট উপর থেকে দেখা, ইন ডেপথ কিছু না। সো কিসের ওভারভিউ? এক্সটার্নাল যে বিল্ডিংগুলো ছিল এবং ওই জায়গাটা। সো এরিয়া এবং এক্সটার্নাল বিল্ডিংয়ের একটা ওভারভিউ। আমরা জাস্ট নর্মালি পড়তেছি, আমরা হচ্ছে যখন এটাকে সলভ করব, আমরা যখন প্যারাগ্রাফ পড়ে আবার এখানে আসবো, তখন প্রত্যেকটাকে হচ্ছে একবার করে পড়বো এবং আমাদের কাছে যেই জিনিসটা সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটাকে আমরা আনসার করব। আ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড। ওকে, সো এখানে বলতেছে যে একটা ডিজাইন যেটা অন্যরা কী করছে? কপি করছে। অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বিউরাল স্ট্রাকচার্স। সো আপনারা বিউরাল মানে কি নাই জানতে পারেন। বিউরাল মানে হচ্ছে কবর, যেখানে দাফন করা হয়, ঠিক আছে। সো এখানে বলতেছে যে চেঞ্জ করবে কোন জিনিসটা? ডিজাইনটা। কিসের ডিজাইন? যে বিউরাল স্ট্রাকচার মানে যেখানে দাফন করা হইতো। অ্যান ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স ডেসপাইট দ্য ফিউ রিমেইনস। এখানে বলতেছে যে অল্প কিছু অবশিষ্ট আছে,
কিন্তু সেখানে একটা ইনক্রেডিবল একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয়েছে, খুব সুন্দর একটা অভিজ্ঞতা, খুব ভালো একটা অভিজ্ঞতা। দ্য আনসার্স টু সাম আনএক্সপেক্টেড কোশ্চেন্স। সো এইখানে কি থাকবে, এখানে আপনার উত্তর থাকবে, আনসার্স। আচ্ছা, কিসের উত্তর? আনএক্সপেক্টেড কিছু কোশ্চেনের উত্তর, অপ্রত্যাশিত কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে। সো এই হেডিংগুলো আমাদের আছে। ওকে ফাইন, এখন আমরা একটা একটা করে প্যারাগ্রাফ ভালো করে পড়বো, বুঝে বুঝে পড়বো, এবং কীভাবে বুঝে বুঝে পড়তে হয় এটা নিয়ে একটু আলোচনা আছে। এবং আমরা তারপর এখানে এসে একটা একটার সাথে ম্যাচ করব, দেখব আমাদের হচ্ছে, কারণ একটা কথা মনে রাখবেন, একটা প্যারাগ্রাফের মেন আইডিয়া কখনোই কিন্তু অন্য প্যারাগ্রাফের মেন আইডিয়া হবে না। আপনি তো এখান থেকে ভালো করে বুঝে আসতে পারেন যে কী নিয়ে কথা বলতেছে, তাহলে ম্যাচ করার সময় দেখবেন এই যেখানে টোটাল 9টা আছে, 9টা থেকে 8টা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে আর আপনার হাতে একটা মাত্র থেকে যাবে। এতটা ইজিলি আসলে লিস্ট অফ হেডিংয়ের মধ্যে 100% একুরেসি করা যায়, ঠিক আছে? ওকে, সো আমরা যদি ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে আসি, কি বলতেছে এখানে দেখেন। দ্য পিরামিড আর মোস্ট ফেমাস মনুমেন্টস অফ এনশিয়েন্ট ইজিপ্ট অ্যান্ড স্টিল হোল্ডস এনর্মাস মানে কি বিশাল, ইন্টারেস্ট ফর পিপল ইন দ্য প্রেজেন্ট ডে। ওকে, সো এখানে আপনার ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, জাস্ট একটা প্যারাগ্রাফকে স্টার্ট করতেছে। দিস গ্র্যান্ড ম্যাসিভ tributes to the memory of Egyptian king have become linked with the country, even though other cultures such as Chinese and Mayan also built pyramids. তো এখানে আপনাকে বলতেছে যে এই যে বিশাল ট্রিবিউটগুলো আছে, ইমপ্রেসিভ বিশাল ট্রিবিউটগুলো কিসের মেমোরি? ইজিপশিয়ান কিংদের মেমোরি, এবং এই কান্ট্রিতে কী হয়ে গেছে, এগুলো লিঙ্কড হয়ে গেছে। ইভেন দো মানে যদিও, এখন ইভেন দো কখন আসে? যখন আপনার এরপরে একটা ডিফারেন্ট একটা অপোজিট একটা ভিউ দিবে। সো ইভেন দো আদার কালচার সাচেস মানে কি, এক্সাম্পল চাইনিজ অ্যান্ড মায়ান। সো চাইনিজ এবং মায়ানকে হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে দিছে। অলসো বিল্ড পিরামিডস, সো এরাও কী করছে, পিরামিড করছে। বেসিক্যালি এখানে কি বলতেছে যে এই যে ট্রিবিউটগুলো আছে সেগুলো এই কান্ট্রির জন্য লিঙ্কড হয়ে গেছে। দেখেন আমাদের সামনে যখন পিরামিডের কথা আসে তখন কিন্তু আমরা ইজিপ্টে চলে যাই, ডিরেক্টলি হচ্ছে আমরা ইজিপ্টের কথা চিন্তা করতে থাকি, কিন্তু চায়নাতেও আছে, মায়া সম্প্রদায়ের মধ্যেও আছে পিরামিড, ঠিক আছে? সো আমরা ওইটাকে ভাবি না। সো এইখানে এই কথাটাই বলা হয়েছে, এভলিউশন অফ দ্য পিরামিড ফর্ম হ্যাজ বিন রিটেন অ্যান্ড আর্গুড ফর সেঞ্চুরিজ। সো এই লাইনটাতে কী বলতেছে, ইভলিউশন মানে কি, পরিবর্তন টাইপ কিছু একটা মিন করো, রাইট? যেটা এটা প্রথমে এরকম ছিল, তারপর ওরকম হয়েছে, তারপর ওইরকম হয়েছে, এরকম। আচ্ছা, দ্য ইভলিউশন অফ দ্য পিরামিড ফর্ম হ্যাজ বিন রিটেন অ্যান্ড আর্গুড ওভার দ্য সেঞ্চুরিজ। এখানে বলতেছে যে মানে পিরামিডের যে গঠনটা আছে, ফর্ম মানে কি, গঠন। সো গঠনটা লেখা হয়েছে এবং আর্গুড হয়েছে। আর্গুউ করা মানে কি? আর্গুউ করা মানে হচ্ছে লাইক আপনার মতবিরোধ থাকা, একজন এটা বলা আরেকজন ওইটা বলা। অ্যাবাউট ফর সেঞ্চুরিজ, শতাব্দ ধরে, সেঞ্চুরিজ মানে কি, শতাব্দ। সো শতাব্দ ধরে এগুলোকে লেখা হয়েছে এবং আর্গুউ করা হয়েছে। হাউএভার, এখন হাউএভার কখন ইউজ করা হয়? সেম, বিপরীত একটা কথাতেই। সো এখানে কি বলতেছিল যে আর্গুউ করা হইতেছিল অনেক কিছু, অনেক বছর ধরে, অনেক শতাব্দী ধরে। দেয়ার ইজ নো কোশ্চেন দ্যাট, যে কোনো প্রশ্নই নাই। নো কোশ্চেন মানে কি, কোনো প্রশ্ন না থাকা। অ্যাজ ফার এজ ইজিপ্ট ইজ কনসার্ন, যতক্ষণ পর্যন্ত আমরা ইজিপ্ট নিয়ে কথা বলতেছি, it began with one monument to one king designed by one brilliant architect, the step pyramid of Djoser at Saqqara. আচ্ছা, যাই হোক। সো বলতেছে যে যখন হচ্ছে আমরা ইজিপ্টের কথা কল্পনা করতে পারি বা ইজিপ্টের কথা বলবো, তখন কোনো প্রশ্নই থাকে না যে এইটা বানানো হয়েছিল কি অ্যাজ আ মনুমেন্ট বা একটা স্তম্ভ হিসাবে, ঠিক আছে? একজন হচ্ছে ব্রিলিয়ান্ট আর্কিটেক্টের দ্বারা। সো তারপর আপনাকে একটা স্টেপ পিরামিডের এক্সাম্পল দিয়ে দিয়েছে, ডোজারের যে স্টেপ পিরামিড আছে সেটার। ওকে, সো মোটা দাগে এখানে কী কী নিয়ে কথা বলতেছে, ফার্স্ট হচ্ছে প্রথম লাইন আমাদের প্রয়োজন নাই, তারপর বলতেছিল যে এটা ওই এরিয়ার জন্য লিঙ্কড হয়ে গেছে যদি অন্য অন্য জায়গায় বানানো হয়েছে। তারপর আপনাকে বলছে যে হচ্ছে ইভলিউশনটা আপনার হচ্ছে অনেক জায়গায় বিভিন্নভাবে লেখা হয়েছে এবং আর্গুউ করা হয়েছে কয়েক দশক ধরে, ঠিক আছে, বা কয়েক শতাব্দী ধরে। তারপর আবার বলতেছে যে হাউএভার, যদিও কোনো প্রশ্নই নাই বা একদম নিঃসন্দেহে এটা বলা যায় যে ইজিপ্টের যে পিরামিডগুলো আছে সেগুলো একজন রাজার ডিজাইন করা এবং একজন
একজন রাজার জন্য বানানো হয়েছিল, রাজার মনুমেন্ট হিসেবে, এবং ডিজাইন করা হয়েছিল একজন ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট দ্বারা। সো একটু হচ্ছে টাইম কনজিউমিং লাগবে প্রথম বাট দেখেন, আপনার প্রথম হচ্ছে রিডিংটাকে যখন আপনি পারসিউ করবেন, যে আপনি আজকে থেকে রিডিংটা স্টার্ট করছেন, আপনার প্রথম ফোকাস হওয়া উচিত একুরেসির উপর। একুরেসি যখন আপনার মেনটেন হয়ে যাবে, তখন হচ্ছে টাইমের উপর ফোকাস করবেন। আপনি যদি প্রথমে ভাবেন যে আমি 1 ঘন্টার মধ্যে 30টা কারেক্ট করে ফেলবো, এটা তো সম্ভব না, অনেকের জন্যই সম্ভব না। আমার নিজের জন্য সম্ভব হয় নাই। আমি ফার্স্ট হচ্ছে একুরেসির উপর ফোকাস করছি, তারপর আস্তে আস্তে সেটাকে আমি টাইমটাকে হচ্ছে কমিয়ে আনছি। ওকে, সো এখন আমরা হচ্ছে একটু প্যারাগ্রাফে যাই, সরি হেডিংয়ে যাই। এখন হেডিংয়ে দেখি তো কী কী আছে। সো এরিয়া, আর্টিফ্যাক্ট, কোনো আয়তন টায়তন বা হচ্ছে ওই আশেপাশের এরিয়া নিয়ে কোনো কথা? নো। ডিফিকাল্ট টাস্ক এরকম কিছু পাইছেন যে খুব কঠিন কাজ? এটাও পান নাই। দেখেন, একটু ভালো করে পড়েন, জিনিসগুলো একটু ভালো করে দেখেন, বইটা নিয়ে বসেন সামনে, ঠিক আছে? বইটা সামনে নিয়ে বসেন, আমার সাথে বসে বসে একটু সলভ করেন। এ কিং হু সেভড হিজ পিপল, রাজা তার মানুষদেরকে বাঁচাইছে, এরকম কিছু? নো। আ সিঙ্গল সার্টেনিটি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, যে একটা একদম নিশ্চিত ব্যাপার অন্যান্য অনিশ্চিত ব্যাপারগুলোর মধ্যে। ওকে, ইজ ইট? আচ্ছা, যাই হোক, আমরা পরেরগুলো দেখি। আর ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস অ্যান্ড এরিয়াস, যে বহির্গত যেই বিল্ডিংগুলো ছিল সেগুলোর একটা ওভারভিউ, এরকম কিছু কি আছে? নো। একটা পিরামিড ডিজাইন যেটা অন্যরা কপি করছে। এখন দেখেন, আপনি পাইছেন যে হচ্ছে অন্য জায়গায় বানাইছিল, বাট কপি করা টরা এরকম কিছু কোথাও নাই। তারপর হচ্ছে চেঞ্জিং দ্য ডিজাইন চেঞ্জ করার কোনো কথা, এরকম কোনো কথা কিন্তু ছিল না, ঠিক আছে? তারপর একটা ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স এবং অল্প কিছু বাকি রয়ে যাওয়া, এরকম কিছু নাই। তারপর আবার হচ্ছে দ্য আনসার টু দ্য আনএক্সপেক্টেড কোশ্চেন, অনিশ্চিত কোনো একটা প্রশ্নের উত্তর, এটাও তো নাই। এখন কোনটা আসলে আনসার? আমি যদি আপনাকে আবার একটু নিয়ে যাই এইখানে, এই লাইনটুকুতে, দ্য ইভলিউশন অফ দ্য পিরামিড ফর্ম হ্যাজ বিন রিটেন অ্যান্ড আর্গুড অ্যাবাউট ফর সেঞ্চুরিজ। সো একটা জিনিস কথা বলছে আপনাকে, যে এই জিনিসগুলো বা পিরামিডটা কীভাবে বানানো হয়েছে সেটাকে লেখা হয়েছে এবং আর্গিউ করা হয়েছে অনেক শতাব্দী ধরে। হাউএভার, যদিও দেয়ার ইজ নো কোশ্চেন দ্যাট, কোনো প্রশ্নই নাই, অ্যাজ ফার অ্যাজ ইজিপ্ট ইজ কনসার্ন, যখন আমরা ইজিপ্ট নিয়ে কথা বলতেছি, ইট বিগান উইথ ওয়ান মনুমেন্ট, যেটা শুরু হয়েছিল একটা স্মারক হিসাবে, স্মৃতির স্মারক, টু ওয়ান কিং, একজন রাজার প্রতি, ডিজাইন বাই ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট, এবং ডিজাইন করা হয়েছিল একজন ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট দ্বারা। সো একটা নিশ্চিত কথাটা বলতেছে, এবং নিশ্চিত কথা বলার আগে আপনাকে অনিশ্চিত কিছু কথা বলছে। এখন আর্গিউ করা হয় কিসের উপর? অফকোর্স যে জিনিসটা কি অনিশ্চিত। এখন একটা জিনিস হচ্ছে সায়েন্টিফিক্যালি প্রুভড, সেটার উপর তার আর্গুমেন্ট হয় না, তাই না? যে জিনিসটা এখনও প্রুভ করা হয় নাই, যেটা এখনও অনিশ্চিত, সেটার উপরেই কি আর্গুমেন্ট হয়। এখন আপনি আবার একটু 4 নাম্বারটাতে আসেন। আ সিঙ্গেল সার্টেনিটি, একটা কি আপনার নিশ্চিত বিষয়, এবং আদার লেস ডিফিনেট ফ্যাক্টস, অন্যান্য আপনার অনিশ্চিত বিষয়গুলোর মধ্যে। সো দ্যাটস ইউর আনসার। সো প্রথম আমাদের এই নাম্বার প্যারাগ্রাফের আনসার হচ্ছে তাহলে 4। ওকে, এখন আমরা হচ্ছে বিতে যাই। ডোজের, আই হোপ এটার উচ্চারণ হচ্ছে ডোজের, যাই হোক। ডোজের ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ দ্য 3rd ডাইনেস্টি অফ দ্য ইজিপ্ট অ্যান্ড দ্য ফার্স্ট টু বিল্ড ইন স্টোন। প্রিয়র টু ডোজের রেজিন। আচ্ছা, প্রিয়র মানে কি? প্রিয়র মানে হচ্ছে পূর্বে। সো কিছু বক্তব্য শিখে আপনাদের, প্রিয়র মানে হচ্ছে পূর্বে। সো কিসের পূর্বে? ডোজেরের রেজিনের পূর্বে। রেজিন মানে কি? শাসনকাল। রেজিন মানে, আই হোপ এতদিনে আপনারা বুঝে গেছেন যে অ্যাটলিস্ট রেজিন মানে কি। 15 ইয়ার রেজিন জিনিসটার সাথে আপনারা পরিচিত, আমি জানি। ওকে, টুমস ওয়ার রেক্টেঙ্গুলার। সো বলতেছে যে ডোজেরের শাসনকালের পূর্বে টুম্ব মানে কি? কবর। টুমস ওয়ার রেক্টেঙ্গুলার মনুমেন্টস মেড অফ ড্রাইড ক্লে ব্রিক্স। সো ক্লে মানে কি? ক্লে মানে হচ্ছে লাইক ওই যে ভিজা যে মাটিটা আছে, আর ব্রিক মানে কি? ব্রিক হচ্ছে ইট। সো বানানো হইতো ওইগুলো কি দিয়ে? ক্লে, ড্রেন্ড ক্লে ব্রিক দিয়ে, হুইচ কভার্ড আন্ডারগ্রাউন্ড প্যাসেজেস ওয়ার ডিসিজড পারসন ওয়াজ ব্যারিড। সো এখন এটার মানে হয়তো আপনি জানেন না, বাট এটা এই কথাটুকু তো জানেন যে পারসন ওয়াজ ব্যারিড,
দ্বারা কি বুঝতেছেন যে এই প্যাসেজগুলো কভার করতো। প্যাসেজ মানে কি? সুড়ঙ্গ। এটাকে কভার করতো, আন্ডারগ্রাউন্ড যে প্যাসেজগুলো আছে সেগুলোকে কভার করতো, যেখানে আপনার হচ্ছে ওই মৃত ব্যক্তিটাকে বাড়ির মানে কি পুঁতে ফেলা বা হচ্ছে দাফন করা। ফর রিজনস হুইচ রিমেন আনক্লিয়ার, ডোজের মেইন অফিসিয়াল হুজ নেম ওয়াজ ইমহোটেপ, এরকম কিছু একটা না নেম আমাদের মেইন ফ্যাক্টর না এখানে, ঠিক আছে। কনভিন্সড অফ বিল্ডিং আ টলার, সো কী বলতেছে? কনভিন্স করছে কিসে? অফ বিল্ডিং আ টলার, একটা বড় লম্বা মোর ইমপ্রেসিভ টুম ফর হিজ কিং বাই স্ট্যাকিং স্টোন স্ল্যাবস। স্ট্যাকিং মানে কি? স্ট্যাকিং মানে হচ্ছে একটার উপর একটা রাখা, স্টোন স্ল্যাবস অন টপ অফ ওয়ান অ্যানাদার। সো আপনি স্ট্যাকিং মানে বুঝতেছেন না, ফাইন। এটা দেখেন, স্টোন স্ল্যাব, স্ল্যাব মানে কি? স্ল্যাব মানে তো বুঝেন যে সেই খণ্ড থাকে। অন টপ অফ ওয়ান অ্যানাদার, অন টপ অফ মানে কি? একটার উপর আরেকটা, ওয়ান অ্যানাদার একটার উপর আরেকটা রাখা, ওকে। প্রগ্রেসিভলি মেকিং দ্যাম স্মলার, ওই স্ল্যাবগুলোকে ছোটো বানাইছে, টু ফর্ম দ্য শেপ নোন অ্যাজ দ্য স্টেপ পিরামিড। এবং কি করছে? একটা শেপ করছে, একটা আকৃতি দিছে, যেটাকে এখন ডাকা হয় কি? স্টেপ পিরামিড হিসেবে, মানে একটু ছোটো বানায় ফেলছে আর কি। ডোজের ইজ থট টু হ্যাভ ডোজের ইজ থট টু হ্যাভ রেজিন ফর 19 ইয়ার্স। সো 19 বছর সে শাসন করছে, বাট সাম হিস্টোরিয়ানস অ্যান্ড স্কলার্স অ্যাট্রিবিউট আ মাচ লঙ্গার টাইম ফর হিজ রুল। সো বা আচ্ছা, এতটুকু আমাদের লাগবে না, আমি শুধু শুধু আপনাকে ডিসক্রিপ করতেছি। বেসিক্যালি এখানে বলতেছে যে অন্যান্য হিস্টোরিয়ান বলে যে সে আরও বেশি সময় ধরে রুল করছে, ওয়িং টু দ্য নাম্বার অ্যান্ড সাইজ অফ দ্য মনুমেন্ট, ব্লা ব্লা ব্লা। আর যাই হোক, ফার্স্টে এখানে আপনাকে কী বলতেছে? ডোজেরকে এটা আপনাকে চিনাইছেন, বলছে ডোজেরের শাসনকালের পূর্বে টুমগুলো রেক্টেঙ্গুলার ছিল। রেক্টেঙ্গুলার মানে কি? চার কোণাকার। এবং কী দিয়ে বানানো হয়েছিল সেটা বলছে। আচ্ছা, তারপর বলতেছে যে একটা রিজন যেটা হচ্ছে আনক্লিয়ার। ডোজেরের যে মেন অফিসিয়াল ছিল, হুজ নেম ওয়াজ সামথিং, কনভিন্স করছে বা রাজি করাইছে, বিল্ডিং আর টলার, বড় একটা লম্বা, মোর ইমপ্রেসিভ টুম্ব, একটা আরও চমকপ্রদ একটা কবর, ফর স্কিং বাই স্ট্যাকিং স্টোন স্ল্যাব অন টপ অফ ওয়ান অ্যানাদার, progressively making them smaller to form the shape known as the step pyramid. ওকে, বাকিটুকু আর আমাদের লাগবে না, ফাইন। এখন আমরা একটু হচ্ছে হেডিংগুলো ম্যাচ করি। এই নাম্বার বলতেছে এরিয়াস এবং আর্টিফ্যাক্ট যেখানে পিরামিডটা ছিল, নো, এরকম কিছু নাই। ডিফিকাল্ট টাস্ক, একটা খুব কঠিন কাজ, এরকম কোনো কথাও নাই। আর কিং হু সেভড হিজ পিপল, নাই। চার তো আমাদের হয়ে গেছে। এক্সটার্নাল বিল্ডিংস মানে বহির্গত যে বিল্ডিংগুলো ছিল, এরকম কিছুও নাই। অন্যরা ডিজাইনকে কপি করছে, এটাও নাই। তারপর 7 নাম্বার দেখেন কী বলতেছেন, আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বিউরাল স্ট্রাকচার, ইয়েস, এটা ছিল। ওই যে কনভিন্স করছে আরও টলার এবং ইমপ্রেসিভ টোম্ব বানানোর জন্যে। টোম্ব মানে কি? দেখেন, কবর। আর এখানে বলছে বিউরাল স্ট্রাকচার। বিউরাল মানে কি? যেখানে দাফন করা হয়। স্ট্রাকচার মানে কি? গঠন। সো কবরকেই তো হচ্ছে আপনি অন্য ভাষায় বিউরাল স্ট্রাকচার বলতে পারেন, তাই না? সো দ্যাটস ইউর আনসার। সো বাকিগুলো দেখি। ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বলে নাই। আনএক্সপেক্টেড প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া, এটাও নাই। সো 7 ইজ আওয়ার আনসার। সো লেটস গো টু প্যারাগ্রাফ 3 অ্যান্ড দেখি এখানে কি বলতেছে। রিডিং কম্প্রিহেনশনটা আস্তে আস্তে পারবে। আপনি যত বেশি রিডিং পড়বেন, নট জাস্ট ক্যামব্রিজ, আমি কখনোই বলি না যে হচ্ছে আপনি ক্যামব্রিজ থেকে পড়েন, বিকজ ক্যামব্রিজের ইয়েগুলো অনেক বেশি ডাল, অনেক বেশি বোরিং। আপনি এটা থেকে পড়ে খুব একটা লাভবান হবেন না। এর বরং আপনি হচ্ছে নোবেল পড়েন। নোবেল অনেক বড় হয়ে যায়, আপনি স্টোরি বুক পড়েন, আপনি হচ্ছে আর্টিকেলস পড়েন, আপনি হচ্ছে নিউজ পেপার পড়েন। এটা আরও বেশি হেল্প করবে আপনাকে। নিউজ পেপার কীভাবে পড়বেন? নিউজ পেপারের মধ্যে ছোটো ছোটো প্যারাগ্রাফ থাকে না? ধরেন 10টা লাইনের একটা প্যারাগ্রাফ আছে, এই 10 লাইনের প্যারাগ্রাফকে আপনি 3 থেকে 4 লাইনের মধ্যে অন্য কাউকে বলতে পারতেছেন কি না, এই জিনিসটাকে হচ্ছে আয়ত্ত করেন, তাহলে দেখবেন আপনার কাছে রিডিং পানির মতো ইজি মনে হবে। ভিডিওটা বড় হইতেছে, কিচ্ছু মনে করেন না প্লিজ, চুপচাপ দেখেন, ঠিক আছে? ওকে, সো এখানে কি বলতেছে যে স্টেপ পিরামিড হ্যাজ বিন thoroughly examined and investigated over the last century, and it is now known that the building process went through many different stages. এখানে বলছে আপনাকে যে এই পিরামিডটাকে
এক্সামিন করা হয়েছে বা পরীক্ষা করা হয়েছে এবং ইনভেস্টিগেট করা হয়েছে লাস্ট সেঞ্চুরিতে অনেকবার, ঠিক আছে? এবং এটা হচ্ছে জানা গেছে যে বিল্ডিং প্রসেস যেটা ছিল, গঠনের যেই প্রক্রিয়াটা ছিল, ওয়েন্ট থ্রু মানে কি? ওয়েন্ট থ্রু মানে হচ্ছে ভিতর দিয়ে যাওয়া বা হচ্ছে পরিচালিত হওয়া মেনি ডিফারেন্ট স্টেজেস, মানে বিভিন্ন স্টেজের ভিতর দিয়ে এটা গেছে। হিস্টোরিয়ানস মার্ক ভান ডে মিরুপ, ঠিক আছে? এটা লাইক একটা নেদারল্যান্ডের লোক কমেন্টেড অন দিস। কিসের উপর? এই যে বলছে এখানে অন দিস, কমেন্টেড অন দিস, এই কিসের উপর তাহলে মিন করতেছে, কমেন্টটা করছে? এই যে আপনাকে যে আগে একটা আইডিয়া দিল যে এই যে বিল্ডিং প্রসেসটা আছে সেটা অনেকগুলো পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, এটার উপর হচ্ছে কমেন্ট করছে। আচ্ছা, মাছ experimentation was involved, which is especially clear in the in the construction of the pyramid in the center of the complex. So আপনাকে হচ্ছে বলতেছে যে আপনার পিরামিডটা হচ্ছে একটা কমপ্লেক্স মানে কি? লাইক আমরা বলি উপজেলা কমপ্লেক্স মিনস একটা জায়গা যেখানে অনেক টাইপের কাজ হয়, অনেকগুলো বিল্ডিং টিল্ডিং থাকে। সো ওইরকম একটা কমপ্লেক্সের মাঝখানে হচ্ছে আপনার পিরামিডটা স্থাপন করা হয়েছে। It had several plans before it became the first step pyramid in history, building 6 level on top of one another. কী করছে? আপনার 6টা স্তর দিছে, ওই যে লাইক প্রথম হচ্ছে কতগুলা স্টোন রাখছে, তারপর আরেকটা এরকম করে 6টা স্তরের উপর স্টোন রাখছে। The weight of the enormous mass was a challenge for the builders. সো এখানে কি বলতেছে আপনার যে ভারটা ছিল, ঠিক আছে? এবং এনর্মাস মাস মানে কি? ভর। ওয়াজ আ চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ মানে কি? চ্যালেঞ্জকে লাইক আমরা এখন চ্যালেঞ্জই বলি, আমার মাথায় আসতেছে না চ্যালেঞ্জের বাংলা মিনিংটা। আচ্ছা, সো এখানে বলছে বিল্ডারদের জন্য, মানে কর্মীদের জন্য একটা কী বলে সমস্যা বা একটা চ্যালেঞ্জ ছিল। হু প্লেস দ্য স্টোনস অ্যাট অ্যান ইনওয়ার্ড ইনক্লাইন। দেখেন কিছু ম্যাথমেটিক্যাল জিনিস। সো যারা হচ্ছে স্টোনগুলোকে প্লেস করছে অ্যাট অ্যান ইনওয়ার্ড মানে হচ্ছে উপরের দিকে, ইনক্লাইন ইন অর্ডার মানে হচ্ছে উপরের দিকে উঠছে এবং হচ্ছে আস্তে আস্তে কমে গেছে। পিরামিডের দিকে আপনি তাকান, নিচের দিকে হচ্ছে ধরেন আপনার 6/6 আছে, পরেরটা হয়ে গেছে 5/5, এরপরেরটা হয়ে গেছে 4/4, এরপরটা হয়েছে 2/2, এরপরে জাস্ট উপরে একটা 1, ঠিক আছে? এরকম এটাকে বলে হচ্ছে আপনার ইনওয়ার্ড ইনক্লাইন ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য মনুমেন্ট ব্রেকিং আপ, যাতে করে মনুমেন্টটা না ভেঙে যায়। ওকে, সো ফার্স্ট অফ অল আপনার এখানে কী নিয়ে আলোচনা করতেছে যে এই প্রসেসটা অনেকগুলো পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তারপর একজন আসছে এখানে কমেন্ট করতে, বলতেছে অনেকগুলো এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং হচ্ছে পিরামিডটাকে হচ্ছে একটা কমপ্লেক্সের মাঝখানে স্থাপন করা হয়েছে, সেভারাল প্ল্যান ছিল। তারপর আবার বলতেছে যে এটার যে হাইটগুলো ছিল, যে ভারগুলো ছিল, সেগুলো একটা চ্যালেঞ্জ ছিল ও বিল্ডারদের জন্যে। বেসিক্যালি এই টাইপের কথা। এখন একটু হেডিংগুলো দেখেন। আবার এরিয়াস এবং আর্টিফ্যাক্ট, নো। ডিফিকাল্ট টাস্ক ফর দোজ হু ইনভলভড, যে যারা সংযুক্ত ছিল বা নিযুক্ত ছিল তাদের জন্য একটা কঠিন কাজ ছিল। কিন্তু ওই যে মাস ডিফিকাল্ট চ্যালেঞ্জিং একটা প্রবলেম ছিল, একটা চ্যালেঞ্জ ছিল বিল্ডারদের জন্য। এটাকে আমরা হাতে রাখি, বাকিগুলো একটু দেখি। আমরা কিন্তু জানি না যে আসলে আমাদের কোন প্যারাগ্রাফের সাপোর্টিং আইডিয়া আছে, ঠিক আছে? কিং, কোনো রাজার মেনশন নাই, যারা আমাদের আগেই ক্যান্সেল। এক্সটার্নাল যে বিল্ডিংগুলো ছিল, বাইরের দিকের বিল্ডিং নিয়ে কোনো কথাবার্তা নাই, যে অন্যরা কপি করছে এরকম কিছুও নাই, ঠিক আছে? ডিজাইনকে অন্যরা কপি করছে। তারপর আপনার হচ্ছে 7টা আগেই হয়ে গেছে। একটা চমকপ্রদ একটা হচ্ছে এক্সপেরিয়েন্স, একটা অভিজ্ঞতা, এরকম কিছু নাই। আনএক্সপেক্টেড একটা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া, এটাও নাই। সো কোনটা আমাদের আনসার? 2। সো সি গোজ ফর 2। ওকে, সো লেটস গো টু ডি। আপনারা একটু বললেন আসলে কমেন্টের মধ্যে যে কেমন লাগতেছে ক্লাস বা আমার পড়ানো কেমন লাগে আপনাদের। When finally completed, the step pyramid rose at a meter high and was the tallest structure of its time. Okay, the complex in which it was built was the size of a city in ancient Egypt and included a temple, courtyard, তারপর আছে হচ্ছে আপনার শায়ারনেস অ্যান্ড লিভিং কোয়ার্টার্স। ওই যে আমি কি বলছিলাম, কমপ্লেক্স কেমন জায়গা যেখানে আপনার বিভিন্ন ধরনের কি বিল্ডিংস থাকে,
যেরকম উপজেলা কমপ্লেক্সকে কল্পনা করেন, উপজেলা কমপ্লেক্সের ভিতরে কী থাকে, আপনার হচ্ছে উপজেলা অফিস থাকে কয়েকটা, ভূমি অফিস, এই অফিস, সেই অফিস, রেজিস্টার অফিস, তারপর পাশাপাশি কী থাকে, আপনার উপজেলার যে কর্মীরা আছে তাদের কোয়ার্টার থাকে। সো এখানেও দেখেন আপনাকে কী বলতেছে, যে যেই কমপ্লেক্সের উপর বা কমপ্লেক্সের মধ্যে বানানো ছিল সেটা একটা সিটি, একটা শহরের মতো বড় ছিল। কী কী ছিল এখানে, টেম্পল ছিল, কোর্ট ইয়ার্ড ছিল, এটার মানে কি আমি ঠিক জানি না, আপনার লাগবেও না আপাতত, লিভিং কোয়ার্টার ছিল। আচ্ছা, ফর দ্য প্রিস্ট, প্রিস্ট মানে কি, প্রিস্ট মানে হচ্ছে ধর্মযাজক যারা। ইট কভার্ড আ রিজিয়ন অফ 16 হেক্টর অ্যান্ড ওয়াজ সারাউন্ডেড বাই ওয়াল এত মিটার হাই। সো 16 হেক্টর জুড়ে, 16 হেক্টর জুড়ে সরানো ছিল এবং ওয়াল দ্বারা বেষ্টিত ছিল এত মিটারের। দ্য ওয়াল হ্যাড এত ফলস ডোর, সো ওয়ালের মধ্যে এতগুলো ফলস ডোর ছিল, কাট ইন্টু উইথ অনলি ওয়ান ট্রু এন্ট্রেন্স কাট ইন্টু দ্য সাউথ ইস্ট কর্নার। সো আপনার 13টা ছিল হচ্ছে ডোর, বাট এগুলোর মধ্যে মাত্র একটা ছিল হচ্ছে ট্রু এন্ট্রেন্স। ওকে, ওয়ান ট্রু এন্ট্রেন্স। দ্য এন্টায়ার ওয়াল ওয়াজ দেন রিংড বাই আর ট্রেন্স এত মিটার্স। ট্রেন্স মানে হচ্ছে খাদ, ঠিক আছে, ট্রেন্স মানে খাদের মতো মিন করে, এত মিটার লং অ্যান্ড এত মিটার ওয়াইড। দ্য ফলস ডোর অ্যান্ড দ্য ট্রেন্স ওয়ার ইনকর্পোরেটেড ইন্টু দ্য কমপ্লেক্স টু ডিসকারেজ আনওয়ান্টেড ভিজিটর। সো যাতে করে আনওয়ান্টেড ভিজিটররা না আসতে পারে। ইফ সামওয়ান উইজ টু এন্টার অর হি অর শি উড হ্যাভ নিডেড টু নো দ্য অ্যাডভান্স হাউ টু ফাইন্ড দ্য লোকেশন অফ দ্য ট্রু ওপেনিং ইন দ্য ওয়াল। যদি হচ্ছে কেউ এখানে ঢোকা রাখতো তাহলে তার জানা লাগতো যে আসলে কোনটা ট্রু ওপেনিং বা সত্যিকারের ডোর কোনটা। ডোজার ওয়াজ সো প্রাউড অফ হিজ অ্যাকমপ্লিশমেন্ট দ্যাট হি ব্রোক দ্য ট্রেডিশন অফ হ্যাভিং only his own name in the monument and had ওই লোকটার, ঠিক আছে, যে বানাইছে আর কি, নেম কার্ভড অন ইট অ্যাজ ওয়েল। সো মানে এত সুন্দর করে বানাইছে যে রাজা শুধু তার নামটা লিখে নেয়, বরং যে বানাইছে সে তার নামও লিখে দিছে ওইখানে। সো এখানে আপনার হচ্ছে কী কী আছে দেখেন, এখানে এই প্যারাগ্রাফের মূল বিষয়টা কি, ফার্স্টে বলছে যে একটা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত, কমপ্লেক্সের মধ্যে এই ব্যাপারগুলো আছে, এই জিনিসগুলো আছে। এর পাশাপাশি কমপ্লেক্সটাকে আপনাকে বলতেছে যে একটা কি ওয়াল দিয়ে ঘেরা, এবং ওয়ালের মধ্যে কি কয়েকটা ফলস ডোর আছে, কয়টা ট্রু ডোর আছে, কিভাবে সেইটা দিয়ে হচ্ছে এন্টার করা লাগবে, এরকম এরকম কিছু বিষয়বস্তু আপনার এই 2 নাম্বার প্যারাগ্রাফের মধ্যে আছে। এখন আমরা যদি এই সেম আইডিয়াটা নিয়ে আমরা একটু এখন হেডিংয়ের সাথে ম্যাচ করি, দেখেন 1 নাম্বার বলতেছে দ্য এরিয়াস অ্যান্ড দ্য আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ, মানে পিরামিডের ভিতরের যে আর্টিফ্যাক্ট এবং এরিয়াগুলো আছে সেগুলো। দেখেন পিরামিডের ভিতর নিয়ে কিন্তু কিছু বলে নাই, পিরামিডের বাইরের দিকে যেখানে অবস্থিত সেটার আশেপাশের জিনিস নিয়ে কথা বলছে। সেটা বাদ, রাজা যে তার, এটা বাদ 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 চারও বাদ। 5 নাম্বারটা একটু দেখেন, অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস অ্যান্ড এরিয়াস, যে বহির্গত যে বিল্ডিং এবং এরিয়াটা আছে, যে লোকালিটিটা আছে সেটার একটা ওভারভিউ, ইজেন্ট ইট, এটাই তো বলছে তাই না, যে যেখানে এটা অবস্থিত তার আশেপাশে টেম্পল আছে, এটা আছে, ওইটা আছে, কোর্টল্যান্ড আছে, তারপর হচ্ছে কোয়ার্টার আছে, পাশাপাশি এটা হচ্ছে একটা আপনার কি বলে ওয়াল দিয়ে বেষ্টিত, মানে একটা ওভারভিউ দিছে আর কি ওই এরিয়াটা সম্পর্কে। সো হ্যাঁ, এটাকে আমরা হাতে রাখি, বাকিগুলো দেখি, ডিজাইনকে কপি করা নাই, তারপর হচ্ছে একটা চমৎকার একটা এক্সপিরিয়েন্স কিছু নাই, আনএক্সপেক্টেড কোশ্চেনের উত্তর খুঁজে পাওয়া এটাও নাই। সো কত হবে আমাদের, ডিয়ার আনসার হবে 5। নাম্বার প্যারাগ্রাফ দেখি কি বলতেছে। ওয়াও, দ্যাটস আ বিগ প্যারাগ্রাফ। ওকে, সো নো প্রবলেম, আমি আসি যতক্ষণ, সমস্যা নাই। দ্য বিউরাল চেম্বার অফ দ্য tomb where the king's body was laid to rest was dug beneath the base of the pyramid. সো ফার্স্ট আপনাকে বলতেছে যেই চেম্বারের মধ্যে আপনার ওই ইয়েটাকে রাখা হয়েছিল, কিংয়ের বডিটাকে, সেটা একটা বেসের বিনিথ মানে কি নিচে। সো পিরামিডের একদম বেসের নিচে রাখা হয়েছিল, সারাউন্ডেড বাই আ ভাস্ট মেজ অফ লং টানেল দ্যাট হ্যাড রুমস অফ দ্যাম টু ডিসকারেজ রবার্স। ওকে, সো কী ছিল, একটা মেজ ছিল। মেজ মানে কি, মেজ চিনেন, মেজ মানে হচ্ছে গোলক ধাঁধা থাকে না, সো গোলক ধাঁধা বানানো হয়েছিল। পিরামিডের ডকুমেন্টারি যারা দেখছেন তারা কিন্তু জানেন যে পিরামিডের ভিতরে বিভিন্ন গোলক ধাঁধা থেকে শুরু করে অনেক কিছু ছিল, যাতে করে রবার যারা আছে, চোর যারা আছে, তারা যেন এন্টার না করতে পারে। ওয়ান অফ দ্য মোস্ট মিস্টেরিয়াস ডিসকভারিজ ফাউন্ড ইনসাইড দ্য পিরামিড ওয়াজ এ লার্জ নাম্বার অফ স্টোন ভেসেল। তো এখানে আপনাকে কী নিয়ে কথা বলতেছে, যে একটা মিস্টেরিয়াস ডিসকভারি কোথায় হয়েছে, সেটা ফাউন্ড ইনসাইড দ্য পিরামিড, পিরামিডের ভিতরে হয়েছে। সো একটু কিছুকে ক্লিক করছে, ওই যে 1 নাম্বার বলছিল যে এই পিরামিডের ভিতরের কিছু জিনিস, দাঁড়ান ওয়েট করেন সামনে আগাই।
পিরামিড ওয়াজ এ লার্জ নাম্বার অফ স্টোন ভেসেল মানে কি? ভেসেল মানে পাত্র, কিসের? পাথরের পাত্র। ওভার 4,000 of these vessels of various forms and shapes were discovered in storerooms of the pyramid's underground passage. They were inscribed in the names of rulers from the first and second dynasties of Egypt and made from different kinds of stone. So এখানে বলতেছে যে এখানে নাম লেখা ছিল প্রথম এবং দ্বিতীয় বংশের যেই ডাইনেস্টি বা দ্বিতীয় বংশের যে রাজাগুলো ছিল তাদের, এবং ডিফারেন্ট কাইন্ড অফ স্টোনের তৈরি ছিল। দিস ইজ সো there is no agreement among scholars and archaeologists on why these vessels were placed in the tomb of Dozier or what they were supposed to represent. So মানে কেন রাখা হয়েছিল সেটা সম্পর্কে কোনো সায়েন্টিস্টদের কোনো আইডিয়াই নেই। The archaeologist Jean-Philippe Loure, who excavated most of the pyramid and complex, believes they were originally stored and given a proper burial by Dozier in his pyramid to honor his predecessors মানে হচ্ছে লাইক পূর্বের যারা আছে, ঠিক আছে, তাদেরকে সম্মানের জন্য। ওকে, সো এটা হচ্ছে এরকম ভাবা হয় যে ওদের পূর্ববর্তী যারা আছে তাদেরকে সম্মান জানানোর জন্য হচ্ছে এই স্টোনগুলো রাখা হয়েছিল। অনেক ব্যক্তিগত আছে, আপনার এতগুলো লাগবে না, ঠিক আছে। আমরা মোটামুটি একটা আইডিয়া করে ফেলতে পারতেছি যে এটা আমাদের কী হবে, ঠিক আছে। বেসিক্যালি এখানে আপনার ওই পিরামিডের ভিতরে কী আছে না আছে, ঠিক আছে, বা ওইটার ভিতর থেকে যে জিনিসগুলো পাইছে এবং ওইটার পিরামিডের ভিতরের অবস্থাটা কেমন ছিল, যে মেজ ছিল এদিক সেদিক যাওয়ার জন্য, ঠিক আছে, বিভিন্ন প্যাসেজেস ছিল, এবং ওইটার ভিতর থেকে একটা আর্টিফ্যাক্ট খুঁজে পাইছে। ওকে, there was another historians however claimed the vessels were dumped into the দেখেন অনেক এক্সট্রা কথা, বাট আমাদের মেইন জিনিসটা উপরের দিকেই ছিল। আমি শুধু হচ্ছে নিচেরটুকু পড়ছি, আপনার এরকম মাঝে আমাদের শুধুই পড়বেন, বাট সমস্যা নেই, আমাদের একুরেসিটা হাই রাখতে হবে। সো বেসিক্যালি আপনি যদি এখন এক নম্বরে আসেন, দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ, পিরামিডের ভিতরের এরিয়া বা ভিতরের যে হচ্ছে কী বলে এরিয়াটাকে এখন বাংলাতে কী বলবো, ভিতরে যে অবস্থা, ভিতরে যে নকশা, নকশা অ্যান্ড আর্টিফ্যাক্ট মানে কি? সরঞ্জাম। সো ওই যে ওইখান থেকে আপনি 40,000 সরঞ্জামের কথা পাইছেন, 40,000 স্টোন ভেসেলের কথা পাইছেন। সো সরঞ্জামটা আপনি পেলেন, আর ভিতরের এরিয়াটা কেমন ছিল? মেজ ছিল, টানেল ছিল। সো কী হবে আমাদের এর আনসারটা হবে 1। ওকে, এফ আর জি এখন মাত্র 2টা বাকি আছে আমাদের কাছে। আনফর্চুনেটলি অল অফ দ্য প্রিকশনস অ্যান্ড প্রিকশন মানে হচ্ছে আপনার নিরাপত্তা বোঝায়, ঠিক আছে। প্রিকশন মানে হচ্ছে আপনি কোনো কিছু একটা থেকে বাঁচার জন্য কিছু একটা করছেন, এগুলোকে বোঝায়। ইন্টিগ্রেট ডিজাইন মানে হচ্ছে আপনাকে ইন্টিগ্রেট ডিজাইন মিনস এরকম একটা ডিজাইন যেটা হচ্ছে কিছু একটা প্রতিরোধ করবে। of the underground network did not prevent ancient robbers from having a way in. So দুর্ভাগ্যজনকভাবে বা দুর্ভাগ্যবশত আপনার এত ভালো ডিজাইন থাকা সত্ত্বেও প্রিভেন্ট করতে পারে নাই। ডিড নট প্রিভেন্ট মানে কি? প্রতিরোধ করতে পারে নাই কাদেরকে? এনশিয়ান রবারদেরকে ফ্রম ফাইন্ডিং আ ওয়ে ইন, ভিতরে ঢুকার, ঠিক আছে। মানে বেসিক্যালি বলতেছে যে এত ভালো ডিজাইন ছিল তাও এই ডিজাইনগুলো প্রিভেন্ট করতে পারে নাই চোরদেরকে ভিতরে ঢুকতে। ডোজার grave goats and even his body were stolen at some point in the past, and all archaeologists found were a small number of his valuables overlooked by the thieves. বলতেছে যে ডোজারের গ্রেভের ভিতরে যেই পণ্যগুলো ছিল অ্যান্ড ইভেন হিজ বডি, এমনকি তার যেই দেহাবশেষ ছিল, ওয়ার স্টোলেন অ্যাট সাম পয়েন্ট ইন দ্য পাস্ট। সো অতীতের যে কোনো একটা সময় সব কিছু চুরি হয়ে গেছে। এবং অল আর্কিওলজিস্ট ফাউন্ড, মানে আর্কিওলজিস্টরা যা পাইছে, ওয়ার আ স্মল নাম্বার অফ হিজ ভ্যালুয়েবলস, মানে তার কিছু সরঞ্জাম, ওভারলুকড বাই দ্য থিভস। ওভারলুকড মানে কি? ওভারলুক মানে হচ্ছে আপনার না দেখা, মানে মিস করে যাওয়া। সো চোরদের দ্বারা মিস হয়ে যাওয়া তার অল্প কিছু সরঞ্জাম তারা খুঁজে পাইছে। দেয়ার ওয়াজ এনাফ left through the pyramid and its complex, however, to astonish and amaze the archaeologist who excavated it.
সো এখানে কি বলতেছে, দেয়ার ওয়াজ এনাফ লেফট থ্রু আউট দ্য পিরামিড অ্যান্ড ইটস কমপ্লেক্স, মানে আপনার ওই পিরামিড এবং এর আশেপাশে, কমপ্লেক্স মানে কি আশেপাশের যে জায়গা, সেখানে পর্যাপ্ত পরিমাণ ছিল যদিও, হাউএভার টু অ্যাস্টনিশ মানে কি, অ্যাস্টনিশ মানে হচ্ছে চমকপ্রদ বা আপনাকে সারপ্রাইজ, অ্যান্ড আমেজ মানে হচ্ছে সারপ্রাইজই মিন করে। সো কাদের সারপ্রাইজ করতেছে, দ্য আর্কিওলজিস্ট হু এক্সকেভেটেড ইট, ওই ভূতত্ত্ববিদদের যারা এটাকে খুঁজে বের করছে। সো বেসিক্যালি এখানে কি বলতেছে যে অনেক ভালো ছিল, তাও হচ্ছে চোররা ঢুকে সব চুরি করে নিয়ে গেছে, তার দেহ নাই, কিছু নাই, জাস্ট অল্প কিছু হচ্ছে কি খুঁজে পাইছে, কিছু রিমেইনিং খুঁজে পাইছে, কিছু জিনিস খুঁজে পেয়েছে যেটা চোররা মিস করে গেছে, কিন্তু এইগুলো হচ্ছে এনাফ ছিল যে আর্কিওলজিস্টরা এটাকে খুঁজে বের করছে তাদেরকে সারপ্রাইজ করার জন্যে। সো এখন আপনি একটু প্যারাগ্রাফে আসেন, হেডিংয়ে আসেন, দেখেন তো কোনটা ম্যাচ হয়, কোনটা কোনটা আমাদের হয়ে গেছে, এইটা শেষ, তারপর হচ্ছে এইটা শেষ, আর কোনটা শেষ, 1 2 3 4 5, 1 2 3 4, আর কোনটা হয়েছিল, 4 শেষ হয়েছিল, ও হ্যাঁ 4ও শেষ। সো এখন আমাদের কাছে 4টা আছে, কোনো রাজা যে তার প্রজাদেরকে বাঁচাইছিল, নো। পিরামিড ডিজাইন যেটা অন্যরা কপি করছে, নো। অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডেসপাইট দ্য ফিউ রিমেন্স, অল্প কিছু অবশিষ্ট থাকা সত্ত্বেও খুব চমৎকার একটা এক্সপিরিয়েন্স, ইয়াজ ইট ইজ। বাকিটা দেখেন, একটা আনএক্সপেক্টেড প্রশ্নের উত্তর, নো। সো দ্যাটস আওয়ার আনসার 8। এখন জি, দেখেন আমরা সাপোর্টিং এটাকে এনকাউন্টার করতে পারিনি, আমাদের চোখে হচ্ছে পড়ে নাই, সমস্যা নাই, ঠিক আছে, সাপোর্টিং এটা পড়ে নাই সেটা আরও ভালো, পড়লে হয়তো আপনার তখন একটু কনফিউশন লাগতো, পড়ে নাই খুবই ভালো। ওকে, সো জি নাম্বার আসেন, ইজিপ্টোলজিস্ট, বাবা, ইজিপ্ট, আচ্ছা ইজিপ্টোলজিস্ট কারা, যারা হচ্ছে মিশর নিয়ে গবেষণা করে। সো সামওয়ান, নামটা পড়তেছি না, কি বলতেছে যে ফিউ মনুমেন্টস হোল্ড আ প্লেস ইন হিউম্যান হিস্টোরি অ্যাজ সিগনিফিক্যান্ট অ্যাজ দ্যাট অফ দ্য স্টেপ পিরামিড ইন সাকারা। সো বলতেছে যে কিছু মনুমেন্ট বা কিছু আপনার হচ্ছে, মনুমেন্ট মানে কি, লাইক ভাস্কর্য, মানুষের লাইফে বা মানুষের হিস্টোরিতে এতটা গুরুত্বপূর্ণ যতটা হচ্ছে এই স্টেপ পিরামিডটা। ইট কুড বি সেইড উইদাউট এক্সাজারেশন দ্যাট দিস পিরামিড কমপ্লেক্স constitutes a milestone in the evolution of monumental stone architecture in Egypt. সো বলতেছে যে এটা কোনো প্রশ্ন ছাড়াই বলা যায় যে এই পিরামিড কমপ্লেক্সটা একটা মাইলস্টোন সেট করে দিছে, কিসের, স্টোন আর্কিটেকচারের, পাথর দিয়ে যে আর্কিটেকচার করা হয় ইজিপ্টে অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য হোল, এবং পুরো পৃথিবী জুড়ে। সো হ্যাঁ, আমরা কিন্তু লাইক হচ্ছে পিরামিডগুলোকে অ্যাজ এ আমাদের কী বলে মাইলস্টোন হিসেবে কনসিডার করি, আমরা সপ্তম আশ্চর্য হিসেবে কনসিডার করি একটা, ঠিক না। দ্য স্টেপ পিরামিড ওয়াজ আ রেভলিউশনারি অ্যাডভান্স ইন আর্কিটেকচার অ্যান্ড বিকেম দ্য archetype which all the other great pyramid builders of Egypt would follow. সেখানে কি বলতেছে যে এই স্টেপ পিরামিডটা কি হয়েছে, একটা রেভলিউশনারি অ্যাডভান্স ছিল ইন আর্কিটেকচার, আর এই শিল্পক্ষেত্রে, অ্যান্ড বিকেম দ্য আর্কিটাইপ, মানে একটা বিকেম দ্য আর্কিটাইপ মানে হচ্ছে আপনার এরকম একটা জিনিসে পরিণত হয়েছে, ঠিক আছে। আর্কিটাইপ মানে হচ্ছে একটা শিল্পকর্ম, হুইচ যেটা অল আদার গ্রেট পিরামিড বিল্ডার্স, অন্য সকল মহান পিরামিড বিল্ডাররা অফ ইজিপ্টের উড ফলো, যেটাকে তারা অনুসরণ করছে, কোনটাকে, আপনার এই যে পিরামিড, যে স্টেপ পিরামিড ছিল সেটাকে। সো লেটস গো টু আওয়ার হেডিংস অ্যান্ড লেটস ফাইন্ড আউট হুইচ ইজ দ্য কারেক্ট আনসার। কিং হু সেভড হিজ পিপল, আ পিরামিড ডিজাইন দ্যাট আদার কপিড, ইজন্ট ইট, যে এরকম একটা পিরামিড ডিজাইন যেটা অন্যরা কপি করছে। আই থিঙ্ক দ্যাটস দ্য আনসার, ঠিক আছে। সো হ্যাঁ, এটি হচ্ছে আমাদের আনসার 6 নম্বর। বাকিটা দেখেন, আনএক্সপেক্টেড একটা প্রশ্নের উত্তর এরকম কিছু নাই, ওকে। সো এটা হচ্ছে আমাদের জি এর আনসার। সো হ্যাঁ, এরকম করে বুঝে বুঝে একটু একটু মনোযোগ দিয়ে পড়েন, ঠিক আছে, পড়াশোনা করেন, শুধু হচ্ছে ক্যামব্রিজ নিয়ে বসে থাকেন না, ক্যামব্রিজের বাইরে হচ্ছে যা পান তাই রিডিং পড়েন, জাস্ট রিডিংয়ের কম্প্রিহেনশনটা বাড়ান। তো আমি একটা অ্যাডভাইস দিছি আপনাদেরকে, আপনারা চাইলে সেটাকে ফলো করতে পারেন, সেটা হচ্ছে নিউজ পেপারের যে কলামগুলো থাকে, সেই কলাম লাইক 10 লাইনের কলামকে 3 লাইনে হচ্ছে সামারাইজ করা, এই ব্যাপারটা আপনাকে মোটামুটি সব জায়গাতেই হেল্প করবে রিডিংয়ের ক্ষেত্রে। সো ঠিক আছে, থাকেন, ভিডিওটা আপলোড করতেছি অনেক দিন
মানে রেকর্ড করতেছি অনেক দিন আগে, আপলোড করবো আর কয়েকটা দিন পর, ঠিক আছে? সো হ্যাঁ, ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন, আর জানান যে হচ্ছে কেমন লাগছে আসলে আপনাদের কাছে ভিডিওটা। আসসালামু আলাইকুম।